সংস্কারক উপাধি পেতে ইচ্ছুক নন ডক্টর ইউনূস। বাংলাদেশকে $3 বিলিয়ন করে অর্থায়নের প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল মার্পল মুসাল্লা কমিউনিটি পিকনিক। ব্রিটিশ কলাম্বিয়ায় চরম খরার আশঙ্কা, পানির অপচয় রোধে সতর্কতা জারি। যুদ্ধবিরতি করতে রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম ট্রাম্পের। ভারতে বোয়িং উড়োজাহাজের ফুয়েল সুইচ পরীক্ষার নির্দেশ। এবং শান্তির হ্যাট্রিক জয় বাংলাদেশের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভ্যাঙ্কুভার বাংলাদেশ টিভি এর সাপ্তাহিক বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি রুমানা ইয়াসমিন চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জাতীয় সংস্কারক উপাধি নিতে ইচ্ছুক নন এবং সরকারও তাকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না বলে জানানো হয়েছে। হাইকোর্টের একটি বেঞ্চের একটি রুল প্রসঙ্গে মঙ্গলবার 15 জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইং এই কথা জানায়। গতকাল সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল। ওই রুলের বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, অধ্যাপক ইউনূস নিজে এমনভাবে ঘোষিত হতে ইচ্ছুক নন এবং সরকারও তাকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট থেকে যে রুল জারি করা হয়েছে সেটি সরকারের নজরে এসেছে এবং আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে এই রুলের জবাব দেবে। বিবৃতিতে আরও বলা হয়, আবেদনকারী নিজ উদ্যোগে এই রিটটি দায়ের করেছেন বলে মনে হয় এবং কিসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তা পরিষ্কার নয়। অ্যাটর্নি জেনারেলের অফিস এ বিষয়ে পদক্ষেপ নেবে। আগামী 3 বছরে বাংলাদেশকে প্রতি বছর $3 বিলিয়ন অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। সোমবার 14 জুলাই রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি দেন দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। বৈঠকে উপস্থিত ছিলেন ভুটানের নতুন বিভাগীয় পরিচালক জিন পেসম। আলোচনায় জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তিনি 2013 থেকে 2015 সাল পর্যন্ত বিশ্বব্যাংকে বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে তার পূর্ববর্তী অভিজ্ঞতার কথা স্মরণ করে বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন। জোহানেস জুট বলেন, আপনার এবং আপনার দলের কাজের জন্য ধন্যবাদ, বিশেষ করে অর্থনৈতিক খাতে চ্যালেঞ্জ মোকাবেলায়। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পাশে থাকতে এবং এখানকার জনগণের উচ্চাকাঙ্ক্ষা ভাগ করে নিতে প্রস্তুত। তিনি গত বছরের জুলাই আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থীদের স্মরণ করে ঘটনাটিকে বাংলাদেশের সঙ্গে যুক্ত সকলের জন্য এক মর্মস্পর্শী মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। নারীর ক্ষমতায়নে ইউনূসের অবদানের প্রশংসা করে জুট বলেন, আমরা আপনাকে সমর্থন দিয়ে যাব। বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত নারী শিক্ষা উপবৃত্তি কর্মসূচি ইতোমধ্যে অন্যান্য দেশেও অনুসরণীয় মডেল হয়ে উঠেছে। জুট জানান, গত অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশে $3 বিলিয়ন বেশি অর্থায়ন করেছে এবং আগামী 3 বছরেও এই সহায়তা অব্যাহত থাকবে। গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী 5 আগস্ট জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সোমবার 14 জুলাই গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ভবনটি ইতিহাসের এক গাঢ় অধ্যায় বহন করে। এখান থেকেই দীর্ঘ সময় ধরে দমন পীড়ন, গুম এবং খুনের মতো মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ উত্থাপিত হয়েছে। নতুন এই জাদুঘরের মাধ্যমে সেসব ঘটনা প্রবাহ তুলে ধরা হবে। তিনি আরও বলেন, গণভবনকে এমনভাবে রূপান্তরিত করা হবে যাতে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটে ওঠে।
জাদুঘরটিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে যেন দর্শনার্থীরা সেই সময়ের বাস্তবতা অনুধাবন করতে পারেন। জাদুঘরটি শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান তিনি। উল্লেখ্য, জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগটি নেওয়া হয়েছে দেশে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে। দর্শক, এবারে দেখবেন কমিউনিটি সংবাদ। গত 12ই জুলাই বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বার্নাবি ফ্রেজার ফরশোর পার্কে অনুষ্ঠিত হয়ে গেল মার্পল মুসাল্লা কমিউনিটি পিকনিক 2025। প্রাণবন্ত এই পিকনিকে অংশগ্রহণ করেন লোয়ার মেইনল্যান্ড ভ্যাঙ্কুভারে বসবাসরত বিভিন্ন দেশের মুসলমান অধিবাসী। মুখরোচক খাবার দাবারের পাশাপাশি খেলাধুলা ও পুরস্কারের আয়োজনে মুখরিত ছিল মনোমুগ্ধকর এই পিকনিক। এখানে আসলে এই ইভেন্টটা শুধুমাত্র বাংলাদেশ কমিউনিটির না, এখানে বিভিন্ন মুসলিম কমিউনিটি, বিভিন্ন দেশের লোকজন এখানে এসছে যারা আমাদের মার্পল মুসাল্লার সাথে ইনভলভ অ্যান্ড আমাদের কমিউনিটির সাথে ইনভলভ। আজকের এই ইভেন্টটা সারাদিন ব্যাপী এখানে খাবার দাবার হচ্ছে, তারপরে একটা প্রাইজ গিভিং সেরিমনি হবে আর অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি হবে তার সাথে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আসার জন্য, এবং আজ এই ভ্যানকুভার টিভির পক্ষ থেকেও আমি ভ্যানকুভার টিভির মাধ্যমে কমিউনিটিকে আমাদের বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করার জন্য রিকোয়েস্ট করছি ফিউচার ইভেন্টগুলোতে। আমাদের ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্স এবছর আরও প্রতিকূল খরার মুখোমুখি হবে বলে উদ্বেগ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে গ্রীষ্মের উষ্ণতর সম্ভাবনা বৃদ্ধির কথাও বলা হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ার পানিমন্ত্রী বাসিন্দাদের আগামী সপ্তাহগুলোতে পানি সংরক্ষণের জন্য যথাসাধ্য চেষ্টা করার জন্য অনুরোধ করেছেন, কারণ এই মুহূর্তে প্রদেশটির দক্ষিণ অভ্যন্তরীণ অঞ্চলসমূহ খরার পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। পানি, ভূমি ও সম্পদ ব্যবস্থাপনা মন্ত্রী র্যান্ডন নিল বাসিন্দাদের তাদের উঠোনে যত সম্ভব কম পানি ব্যবহার করা ও পানি লিক হয় এমন কল দ্রুত মেরামতের জন্য আহ্বান জানিয়েছেন, কারণ কিছু কিছু অঞ্চলে অসাবধানতার কারণে প্রচুর পানি অপচয় হয়, যা একটু সাবধানতা অবলম্বন করলেই রোধ করা সম্ভব। গত রবিবার ব্রিটিশ কলাম্বিয়ার সারি শহরে একটি কন্ডোতে অগ্নিকাণ্ডের ঘটনায় 100 জনেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। সারি গিল্ডফোর্ড এলাকার এই 4তলা কন্ডো ভবনের 2য় তলা থেকে আগুন ছড়িয়ে যাওয়ার খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত সেখানে ছুটে গিয়ে দেখতে পান 2য় তলা থেকে প্রচণ্ড আগুনের লেলিহান শিখা বের হয়ে ছড়িয়ে পড়ে 3য় ও 4র্থ তলা পেরিয়ে ছাদ পর্যন্ত। উল্লেখ্য, দমকল কর্মীরা পৌঁছানোর আগেই সমস্ত বাসিন্দারা নিরাপদে স্থানে আশ্রয় গ্রহণ করেন এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ। ইসলামিক রিলিফ কানাডার বিসি শাখা জরুরি ভিত্তিতে ফান্ড রেইজিং স্পেশালিস্ট নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করেছে। আগ্রহী প্রার্থীদেরকে www.islamicreliefcanada.org/about/careers ওয়েব পেজে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য আহ্বান করা হয়েছে। গ্রেটার ভ্যাঙ্কুভারের সিলেটি কমিউনিটির ব্যানারে আমরা হক্কল সিলেটি অনুষ্ঠিত হয়ে গেল এক মনোমুগ্ধকর বাৎসরিক বনভোজন। গত 13 জুলাই রবিবার সারির বিয়ার ক্রিক পার্কে আয়োজিত হয় এই দিনব্যাপী অনুষ্ঠান। সিলেটি সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। বনভোজনে ছিল সুস্বাদু দেশীয় খাবারের আয়োজন, যার স্বাদ উপভোগ করেন প্রায় 4 শতাধিক অতিথি। দিন জুড়ে চলে নানা ধরনের খেলাধুলা, আনন্দ, আড্ডা এবং সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সিলেটের ঐতিহ্যবাহী জামাই বরণ পর্ব, যা উপভোগ করেন উপস্থিত সবাই। এই পর্বটি পুরো অনুষ্ঠানে হাস্যরস ও প্রাণচাঞ্চল্য এনে দেয়। দিনের শেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র। প্রথম পুরস্কার হিসেবে ছিল 65 ইঞ্চির একটি স্মার্ট টেলিভিশন, যা স্পন্সর করে GMN। এই টেলিভিশনটি জিতে নেন এক নবদম্পতি, যাদের মুখে ছিল উচ্ছ্বাস ও আনন্দের ছাপ। সবশেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। দর্শক, এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ। আগামী 50 দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ইউক্রেনে অস্ত্র পাঠানোর পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। দীর্ঘদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করলেও সম্প্রতি ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য তাকেই দায়ী করছেন ট্রাম্প। বৈঠকে তিনি বলেন, পুতিনের সঙ্গে বহুবার কথা বলার পরও বারবার কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার খবর পেয়েছি। এতে বুঝেছি তার সঙ্গে আলোচনার আর কোনো মানে নেই। তিনি বছরের পর বছর আমেরিকান প্রেসিডেন্টদের বুশ, ক্লিন্টন, ওবামা ও বাইডেনকে বোকা বানিয়েছে। বৈঠকে ট্রাম্প রাশিয়াকে যুদ্ধবিরতির জন্য 50 দিনের সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, যদি এই সময়ের মধ্যে কোনো চুক্তি না হয় তাহলে রাশিয়ার ওপর কঠোর সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। এর আওতায় রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলো পড়বে। এই চুক্তির অধীনে ইউক্রেনে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র আর অর্থায়ন করবে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো। ট্রাম্প ন্যাটোর 5% প্রতিরক্ষার ব্যয়ের নতুন প্রতিশ্রুতিকেও স্বাগত জানান। ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানান, প্রথম ধাপে ইউক্রেনে পাঠানো হবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ বিপুল পরিমাণ অস্ত্র। তিনি বলেন, ন্যাটো ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনের প্রয়োজন অনুযায়ী সহায়তার প্যাকেজ তৈরি করা সম্ভব। প্রেসিডেন্ট পুতিন হয়তো এখন বুঝবেন আলোচনাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। 12 জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার দুর্ঘটনার পর প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বড় পদক্ষেপ নিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর ডিজিসিএ। বোয়িংয়ের বিমানে ব্যবহৃত ফুয়েল সুইচ লক পরীক্ষা আগামী 21 জুলাইয়ের মধ্যে বাধ্যতামূলক করেছে সংস্থাটি। বিশেষ করে বোয়িং 737 ও 787 সিরিজের সব উড়োজাহাজের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে। ভারতের তদন্ত ব্যুরো এএআইবির 15 পাতার প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের ঠিক পরপরই উড়োজাহাজটির 2 ইঞ্জিন বন্ধ হয়ে যায়। মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে ইঞ্জিন 1 ও 2 এর ফুয়েল কাট অফ সুইচ রান থেকে কাট অফে চলে যায়, যার ফলে ইঞ্জিন শক্তি হারিয়ে ফেলে এবং পুনরুদ্ধারের পরও স্থিতিশীল হতে ব্যর্থ হয়। এদিকে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এবং বোয়িং জানিয়েছে ফুয়েল সুইচ লক নিরাপদ এবং এতে কোনো ঝুঁকি নেই। গত 11 জুলাই FAA কন্টিনিউড এয়ারওয়ার্দিনেস বিজ্ঞপ্তিতে জানায়, এই বিষয়ে কোনো এয়ারওয়ার্দিনেস ডিরেক্টিভ জারির প্রয়োজন নেই। তবে এএআইবির প্রতিবেদনে দেখা যায়, বোয়িংয়ের ফুয়েল কাট অফ সুইচ নিয়ে 2018 সালে FAA একটি পরামর্শ দিয়েছিল, কিন্তু এয়ার ইন্ডিয়া সেটি আবশ্যিক না হওয়ায় অনুসরণ করেনি। যদিও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশিকা তারা মেনেছে। পাইলটদের সংগঠন ALPA দাবি করেছে, তদন্ত যেন পাইলটদের দোষারোপ না করে, তথ্য নির্ভর ও ন্যায্য হয়। তদন্ত এখনো চলমান, তবে এই ঘটনায় উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। দর্শক, এবারে দেখবেন বিনোদন সংবাদ। প্রথমবারের মতো বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে একটি নেপালি চলচ্চিত্র। দীপেন্দ্র গাউসান পরিচালিত আলোচিত নেপালি সিনেমা মিসিং কেটি হারাকার সূচনা আগামী 18 জুলাই শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে। শো মোশন লিমিটেড সিনেমাটি সাফটা চুক্তির আওতায় আমদানি করেছে। এর বিপরীতে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত ও শরীফুল রাজ সুনেরাব অভিনীত নডরাই। নেপালে মুক্তির পর সিনেমাটির দর্শকদের মাঝে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়। এতে অভিনয় করেছেন মিস নেপাল 2012 প্রতিযোগিতায় বিজয়ী সৃষ্টি শ্রেষ্ঠা এবং জনপ্রিয় অভিনেতা নাজির হুসেন। প্রায় 2 ঘন্টা 40 মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে প্রেম এবং অপহরণের এক ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে। একটি ডেটিং অ্যাপে পরিচয়ের পর ছেলেটি মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় এবং নেপালের মধ্য প্রদেশে শুরুতে আতঙ্ক থাকলেও ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব এবং গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সিনেমাটিতে উঠে এসেছে নেপালের তরাই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, লোকজ সংস্কৃতি এবং সাধারণ মানুষের জীবনধারা। সিনেমাটি ঢাকা সহ দেশের বিভিন্ন শহরের স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট এয়ারপোর্ট শাখায় আয়োজিত হচ্ছে সিনেমাটির প্রিমিয়ার শো, যেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত, সিনেমাটির নির্মাতা, কলাকৌশলী এবং নডরাই টিমের সদস্যরা। উল্লেখ্য, এর আগে 2023 সালে ভারতীয় সিনেমা মুক্তির মধ্য দিয়ে সাফটা চুক্তির বাস্তব প্রয়োগ শুরু হয়। এবারই প্রথম সেই চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে কোনো নেপালি সিনেমা। দর্শক, এবারে খেলার সংবাদ।
সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। কিংস অ্যারেনার অনুশীলন মাঠে ভুটানকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে তারা। দুর্দান্ত এক হ্যাট্রিকে জ্বলে উঠেছে শান্তি মার্ডি, অপর গোলটি করেছেন বদলি নামা মুনকি আক্তার। ঝিরঝির বৃষ্টির মধ্যে কিংস অ্যারেনায় খেলা শুরু হলেও ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ভুটানের গোলরক্ষকের মুখোমুখি হয়েও ব্যর্থ হন তৃষ্ণা রানী। গোলের দেখা মেলে শান্তি মার্ডির পায়ে। ডান দিক থেকে উমেলা মারমারার পাশে তৃষ্ণার শট প্রতিহত হলে ফিরতি বল পেয়ে প্রথমে শান্তির শটও প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লাগে, তবে পরের শটে বাঁ পায়ে গোল করতে ভুল করেননি তিনি। ভুটানে 19 মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেলেও গোলরক্ষক মিলি আক্তার সহজেই তা প্রতিহত করেন। বিরতির আগে আর কোনো গোল না হলে 1-0তেই শেষ হয় প্রথমার্ধ। বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধের খেলা স্থানান্তরিত হয় প্র্যাকটিস গ্রাউন্ডে। সেখানে 53 মিনিটে সানগে ওয়াংমো গোল করে ভুটানকে সমতায় ফেরান। তবে 67 মিনিটে রুমা আক্তারের কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন শান্তি। 76 মিনিটে মুনকি আক্তার মাঝ মাঠ থেকে ড্রিবল করে তিনি 3 ফিল্ডারকে কাটিয়ে দুর্দান্ত প্লেসিংয়ে গোল করেন। এরপর 79 মিনিটে শান্তি নিজের হ্যাট্রিক সম্পন্ন করেন। এই হ্যাট্রিক শান্তির ব্যক্তিগত প্রথম হলেও বাংলাদেশের পক্ষে দ্বিতীয় এবং এবারের আসরের তৃতীয় হ্যাট্রিক। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন মোসাম্মদ সাগরিকা। এই ছিল আমাদের সাপ্তাহিক বাংলা সংবাদ। ভ্যাঙ্কুভার বাংলাদেশ টিভির সংবাদ ও অন্যান্য আয়োজন দেখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্যাঙ্কুভার বাংলাদেশ টিভির সাথেই থাকুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুমানা ইয়াসমিন চৌধুরী। আল্লাহ হাফেজ।